তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। অংশ নিয়েছেন বিএনপি পক্ষের আইনজীবী। রাজধানীর জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি। দীর্ঘদিনেও সমাধান না মেলায় সেবা সংস্থাগুলোকে দুষছেন এলাকাবাসী। দক্ষতার অভাবে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার। বন্ধ হচ্ছে শ্রমিক ভিসা। কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে গাজায় ফের ইসরায়েলি হামলা। এক রাতে নিহত 18 ফিলিস্তিনি, আহত অর্ধশত। অস্বাস্থ্যকর পুলের পানি, রান্নাঘরের খাবারে মাছি। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে নানা অসঙ্গতি। অনুশীলন ফেলে সাঁতারুদের ছুটি। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতায় নিমজ্জিত এলাকা জুরাইন। সীমাহীন ভোগান্তিকে সঙ্গী করেই দিন কাটছে এখানকার বাসিন্দাদের। সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তাঘাট। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকে দুষছেন এলাকাবাসী। এমন বাস্তবতায় নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ নগরবিদদের, আর দ্রুতই সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। ছুটির ঘণ্টা বাজতেই দুর্গন্ধ আর ময়লা জলে নিমজ্জিত এই পথেই বাড়ি ফেরার তারা শিক্ষার্থীদের। সাবধানী পা, পিছলে গেলেই বিপত্তি। এই দৃশ্য খোদ রাজধানীর জুরাইনে। সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের কমিশনার গলির এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই। 52 বাজার 53 গলির এই শহরে এমন একটি গলিতে আমি এই মুহূর্তে আছি, যেখানে বছরের অর্ধেকটা সময় জলাবদ্ধতায় নিমগ্ন থাকে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় এখানকার কোমলমতি স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষের। এলাকার মানুষের অভিযোগ, বছরের পর বছর এমন অবস্থা কেটে গেলেও কোনো উদ্যোগ নেই জলাবদ্ধতা নিরসনের। তাই কবে টনক নড়বে কর্তৃপক্ষের, সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। কি গ্রীষ্ম, কি বর্ষা, স্কুলের সামনে ময়লা পানি জমে থাকে দিনের পর দিন। ভোগান্তিকে সঙ্গী করে স্কুলে যাওয়া আসা তাদের, যার ফলে চর্মরোগ সহ নানা অসুখে পড়তে হয় শিক্ষার্থীদের। বৃষ্টি না হলে গলিতে পানি হয়ে যায়, আর এই গলিটা এরকম স্লিপ হয়ে যায় যে হাঁটা চলা করা যায় না, অনেক সমস্যা। নিয়মিত আসি, আর কিছু করার নেই, কষ্ট হলেও আসতে হয় এখন স্কুলে, কিন্তু বৃষ্টি হলে আর আসা সম্ভব হয় না। আর এই রাস্তায় এখানে ময়লা উঠায় রাখছে অনেকদিন যাবত, আমরা হাঁটা চলা করতে পারিনি। সাইড দেওয়া যেতে হয়েছে, অনেক সময় পড়াও গেছে অনেকে। পায়ের মধ্যে চুলকানি হয়ে যায়, এর জন্য আসা যাওয়ার অনেক সমস্যা হয়ে যায় আমাদের। জীবনের ঝুঁকি যেমন আছে, তারপরে অসুস্থতা। আমাদের স্কুলের অনেক বাচ্চাদের পায়ের থেকে শুরু করে পা থেকে শুরু করে চর্মরোগটা হাতেও ছড়ায় যায়। ড্রেন ঠিকমতো পরিষ্কার করে না, তার পানি জমে থাকে, বাসা বাড়ি পানি সব গোসল করার পরে পানিগুলো এসে দেয় বাচ্চাদের জন্য। আমাদের দিনে দিনে উপস্থিতিও কমে যাচ্ছে। সরু গলি থেকে প্রশস্ত পথ, ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতার চেনা দৃশ্য জুরাইনে। জলাবদ্ধতায় নিমজ্জিত স্বপ্নের নির্জনও দুঃস্বপ্নের আর এক নাম। জলাবদ্ধতা ছাড়াও রাস্তাঘাটের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকেই দুষছেন তারা। দ্রুত সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় উদ্যোগ নেয়ার দাবি তাদের। একদিন বৃষ্টি হইলে ভাই দেখা গেছে আমগো 5 দিন 6 দিন পানি নামার কোনো ব্যবস্থা নেই। আমগো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে, আমগো অনেক সমস্যা। ডেঙ্গু মশাই কিনিতে আছে, এটি তো কম লাগবে না। কোনো মানুষ আইয়া ঠিক মতো ওষুধ পানি দেয় না, আমরা তো আছি বহুত বিপদে। আমি অনেক টাকা খরচ করে বাড়ি করছি, আমার কয়েকটা ফ্ল্যাট, কয়েকটা রুম আমার খালি যেতেছে, কোনো ভাড়াটিয়া মনে করেন আসে না। জুরাইনের মানুষ কেন বিদ্রোহ করবে না, এই কথাটা শুধু বলছি না, মানে জেনে বুঝে বলছি। এই জায়গায় আমরা চলে গেছি, এই অঞ্চলে যে মানুষ থাকি, যারা চেয়ারগুলো বসে থাকে আরামের মধ্যে এসি রুমে, তাদের কোনোভাবে মনে হয় না। নগরবিদরা বলছেন, নাগরিক সমস্যা সমাধানে অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ তাদের। সংশ্লিষ্ট যত দপ্তর আছে, সিটি কর্পোরেশন, রাজুক, পরিবেশ অধিদপ্তর, তারা যদি সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলতো,
তাহলে অন্তত বুঝতে পারতো যে কতটুকু মানে খারাপ অবস্থায় একটা জনপদ থাকতে পারে। কিন্তু সবার আগে তো স্বীকার করতে হবে যে জুরাইনবাসী মারাত্মক একটা দুর্দশায় আছে, কিন্তু কর্পোরেশনের পক্ষে সেই যে সংযোগটা জনগণের সাথে এবং তাদের দুর্দশার সাথে একাত্ম হওয়া, সেই জায়গাটাই নাই। এমন বাস্তবতায় নাগরিক দুর্যোগ কমাতে কি উদ্যোগ সিটি কর্পোরেশনের? এমন প্রশ্নে দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর গঁদবাঁধা আশ্বাস। বললেন, জলাবদ্ধতা নিরসন সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে দ্রুতই সমাধানের কথা। প্রতিষ্ঠানের শিক্ষার্থী কথা বলেছেন, এটি আমরা দেখেছি, তাদের দুর্ভোগ আছে। আমরা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের সীমিত অর্থ যেটি আছে সেটিকে কীভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের ওই এলাকায় প্রকৌশল বিভাগ থেকে আমি যতদূর জানি একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকার বিস্তার নতুন শহরের দিকে বেড়েছে ঠিকই, তবে এলাকা ভেদে দেখা মেলে নানা অসঙ্গতির গল্প। নাগরিক দুর্ভোগের এসব দুঃসহ গল্পের শেষ কোথায়? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বৈদেশিক আয়। কোটি প্রবাসীর হাত ঘুরে আসছে এই রেমিটেন্স, কিন্তু দক্ষতার অভাবে বৈশ্বিক শ্রমবাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। কিছু দেশ বন্ধ করেছে শ্রমিক ভিসা। বিশ্বে দক্ষ কর্মীর চাহিদা থাকলেও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের শ্রমিক তৈরিতে এখনও পিছিয়ে বাংলাদেশ। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাধ্যতামূলক করতে হবে কারিগরি ও কর্মমুখী শিক্ষা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। দেশের মোট বৈদেশিক জনশক্তির বড় অংশই মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান সহ বিশ্বের 10টি দেশে গত 21 বছরে 1 কোটির বেশি শ্রমিক প্রেরণ করেছে বাংলাদেশ। আর গত 1 বছরে এই দেশগুলোতে গেছেন 10,75,000-এর বেশি কর্মী। স্থানীয় কোটা পূরণ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ অঘোষিতভাবে নতুন শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে। তবে দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এখনও নমনীয় তারা। সংযুক্ত আরব আমিরাতে দক্ষ শ্রমিকের চাহিদা আছে। সৌদি আরবে কাজের ডিমান্ড বেশি, আপনার কনস্ট্রাকশন সাইডে। যে কোনো দেশে আসেন না কেন, আপনাকে ওই দেশের ভাষা জানা অবশ্যই জরুরি। মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের মতো প্রতিযোগিতামূলক শ্রমবাজার ধরে রাখতে দক্ষ শ্রমিকের যোগান দিচ্ছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইন। বিপরীতে প্রশিক্ষণ ছাড়াই বিকল্প পন্থায় দেশ ত্যাগের পথ খুঁজছেন বাংলাদেশিরা। এতে বিদেশ গিয়ে বিপাকেও পড়েন অনেকে। দক্ষতা না থাকার কারণে, সঠিকভাবে কার্য সম্পাদন করার না কারণে তাদের চাকরিচ্যুত হতে হয়। 20টির বেশি খাতে বহির্বিশ্বে কর্মী পাঠানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ কর্মী তৈরিতে কাজ করছে বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্রগুলো, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কয়েকটি কক্ষে চলছে ভিডিও, হাউসকিপিং, ড্রাইভিং, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষা এবং মেকানিক্যাল প্রশিক্ষণ। সৌদি আরবগামী কর্মীরা দিচ্ছেন তাকামুল পরীক্ষা। বিদেশ যেতে আগ্রহীদের জন্য 30টির বেশি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স চালু আছে এখানে। আমার ভিসা আসছে 2 থেকে 3 সপ্তাহ আগে, এখন লোড আনলোডের পরীক্ষা দেওয়ার জন্য এখানে আসছি। আমাদের এখানে পিডিও ট্রেনিং চলছে, 3 দিনে আমরা অনেক কিছু শিখলাম। ভাষার উপরে কিছু ট্রেনিং নিচ্ছি, প্র্যাকটিক্যালি কিছু ক্লাস করছে আমাদের। মৌখিক ও হাতে কলমে প্রশিক্ষণ দানের পাশাপাশি বিদেশের জীবনযাপন, ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা ও বৈধ পথে টাকা পাঠানোর উপর প্রশিক্ষণে জোর দিচ্ছেন প্রশিক্ষকরা। গৃহকর্মী হিসাবে স্কিল করার চেষ্টা করি। এই মেশিনে কাজ শিখতে পারলে তারা কিন্তু কোম্পানিতে এবং আমাদের বিভিন্ন ওয়ার্কশপে এবং বিদেশেও চাকরি করতে পারবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, দক্ষতা উন্নয়নের জন্য বিএমইটির আওতায় পরিচালিত আইএমটি ও টিটিসি সমূহে প্রতি বছর গড়ে 1 লাখ থেকে 1.5 লাখ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। বিভাগীয় ও জেলা পর্যায়ে বর্তমানে 110টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এতে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি ও চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু আছে। নতুন করে যোগ হয়েছে আরবি ভাষা। 6 মাস পরে আমার 600 জন আমার ওয়েল্ডার লাগবে, আমাকে এই স্ট্যান্ডার্ডে দিতে হবে। আমরা মনে করি আমরা টিটিসিগুলো এটা দিতে সক্ষম। যারা স্কিল ভেরিফিকেশনে কোয়ালিফাইড হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু যেতে পারতেছে। অভিযোগ আছে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ কর্মীরা আত্মীয় স্বজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে পাড়ি দেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মানব সম্পদ তৈরিতে বাংলাদেশ এখনো পিছিয়ে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো চলছে 2 দশকের পুরনো ব্যবস্থায়। দক্ষ শ্রমিক তৈরিতে গুরুত্ব দিতে হবে প্রযুক্তিকে। কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করার কথাও বলছেন তারা। কারিগরি প্রশিক্ষণ বা কর্মমুখী শিক্ষাটাকে আমরা বাধ্যতামূলক না করি, তাহলে আমাদের পক্ষে আসলে দক্ষ কর্মী তৈরি করাটা খুব কঠিন।
দক্ষ জনশক্তি তৈরির জন্য দেশে বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্র আছে 110টি। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে আরও কিছু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন কেবল প্রশিক্ষণ কেন্দ্রই নয়, এ সকল প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মান হতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। তা না হলে জনশক্তি রপ্তানিতে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশ। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। লেবাননের তেলের ডিপোতে চলছে প্রবাসীদের জীবন যুদ্ধ। রাজধানীর বৈরুত থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত এই ডিপোতে কর্মরত রয়েছেন বাংলাদেশি সহ শত শত প্রবাসী শ্রমিক। সীমিত সুযোগ সুবিধা, তীব্র গরম ও ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে চলছে তাদের সংগ্রামী জীবন। পাচ্ছেন না ন্যায্য মজুরি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লেবাননের রাজধানী বৈরুত থেকে প্রায় 41 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা জ্বালানি তেলের ডিপোতে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন শত শত প্রবাসী শ্রমিক। তীব্র গরম, দীর্ঘ সময় কঠিন পরিশ্রম আর সীমিত সুযোগ সুবিধা নিয়েই কাটছে তাদের প্রবাস জীবন। যেহেতু গাড়িতে তেল ভরি তখন তো আপনার বাইরে থাকতেই হবে, কারণ মাথার উপরে ছাদ নাই, অন্তরের উপরে ছাদ নাই, তখন রোদ বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বড় বড় ট্যাঙ্কগুলোতে পৌঁছাতে তেলবাহী লরিগুলোকে পাড়ি দিতে হয় পাহাড় ঘেরা খাড়া রাস্তার ঝুঁকিপূর্ণ পথ। রাজধানী বৈরুত থেকে ডিপোতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। যেখানে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও সিরিয়া থেকে আসা শত শত প্রবাসী শ্রমিক। বর্তমানে সেখানে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যাই বেশি। কয়েক বছর ধরে সেখানে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। একটানা দীর্ঘ সময় কাজের মধ্যে নেই বিশ্রামের সুযোগ। 8 থেকে 10 জন শ্রমিককে একসঙ্গে থাকতে হয় একটি ছোট কক্ষে। তীব্র গরমে পানির সংকট এবং নিম্নমানের খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। দেশের তারা তো মনে করে যে বিদেশ মানে সুখ, সুখ আর সুখ। যে বিদেশ থাকে মা, বোন, বউ, বাচ্চা সাইরা, সে জানে যে একমাত্র কতটা কষ্টের। কিন্তু আমাদের ডিউটি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা এরকম। আমাদের ডিউটির কথা ছিল 12 ঘন্টা, এই জায়গায় 14 ঘন্টা, 15 ঘন্টা ডিউটি করার লাগে। এখানে কাজ করতে এসে বেশিরভাগ বাংলাদেশি শ্রমিকদের পড়তে হয় ভাষাগত জটিলতায়। এই কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকায় তৈরি হয় নানা জটিলতা। একই প্রতিষ্ঠানে কর্মরত স্থানীয়দের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের বেতন প্রায় অর্ধেক। লেবাননের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই প্রবাসী শ্রমিকদের ত্যাগে গড়ে ওঠা শিল্প ও জ্বালানি খাত। এখন লেবানন। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি 5ম দিনে গড়িয়েছে। এরই মধ্যে জামায়াতের আইনজীবীদের শুনানি শেষ হয়েছে। আজ শুনানি করছেন রিভিউ আবেদনে পরবর্তীতে পক্ষভুক্ত হওয়া বিএনপির আইনজীবীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন শুনানি নিয়ে আর কি তথ্য রয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়ে যে রিভিউ আবেদন করা হয়েছিল সুনাগরিকের জন্য সুজন বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যে সংগঠন, সেখানে 5 জন বিশিষ্ট নাগরিক রিভিউ আবেদন করেছিলেন। সেই আবেদনে বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল পক্ষভুক্ত হয়েছিল। সে বিষয়ে শুনানি চলছে। আজকে 5ম দিনের মতো শুনানি চলছে। আজকে শুনানি করছেন বিএনপির পক্ষে তাদের আইনজীবীরা। এর আগে গতকালকে জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেছেন। তিনি তার শুনানিতে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব তুলে ধরেছেন এবং নির্বাচনী ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হতে পারে, এই বিষয়টি তিনি আইনি যুক্তিতর্ক তুলে ধরেছেন। তবে তাদের যেই যুক্তিটি হচ্ছে গণমাধ্যমের কাছে যেটি তারা বলেছেন যে জামায়াতের পক্ষ থেকে এই মুহূর্তে তারা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক, এটি তাদের চাওয়া, এটি তাদের আইনি যুক্তি। তবে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি দেশে রয়েছে তাতে যাতে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করার কোনো সুযোগ নেই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার সুযোগ নেই। কারণ তত্ত্বাবধায়ক সরকার আসার জন্য একটি সংসদ দরকার। যেহেতু দেশে এখন বর্তমান কোনো সংসদ নেই, সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের অধীনে একটি নির্বাচন হওয়ার পরে যে সরকার আসবে, সেই সরকার যখন নির্বাচন তাদের মেয়াদ শেষ হবে তখন তারা সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন আয়োজন করবেন। এটি হচ্ছে জামায়াতের মূল আইনি যুক্তিতর্ক ছিল গতকালকে। আজকে বিএনপির পক্ষ থেকে যে আইনি যুক্তিতর্ক তুলে ধরা হচ্ছে তাদেরও যুক্তি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার, যেটি 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ এটি বাতিল করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ এটি সংসদে বিল আনে এবং সংশোধনী আনার পরে সেটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং তারপর থেকেই 2014, 2018 এবং 2024 এই 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই তখনকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অধীনে হয়েছে এবং এই 3টি নির্বাচনের মধ্যে 2014 এবং 2024
2024-এর নির্বাচনে বিএনপি জামাত অংশ নেয়নি, 2018 সালের নির্বাচনে বিএনপি জামাত অংশ নিয়েছে এবং এরপরে 2024-এর যে 5 আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। তার ভিত্তিতেই এই শুনানি চলছে। আজকে বিএনপির পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক তুলে ধরছেন। উজ্জ্বল। সুপ্রিম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। চলতি মৌসুমে রাজশাহীতে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে এই অঞ্চলের আলু চাষিরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বাজারে দাম কম থাকায় লোকসানের ভারে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেকে। আলু বিক্রি করে খরচ তুলতে না পারায় নতুন করে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। তবে পরিকল্পিতভাবে শস্য চাষ লোকসান কমাবে বলে পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। মারুফ হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রায়হানুল ইসলাম। ধুলো ধূসর জমিকে হাড়ভাঙ্গা পরিশ্রমে সবুজ সতেজ করে তোলার কারিগর কৃষক। রাজশাহীর পবা, তানোর, গোদাগাড়ি সমতল ভূমিরূপের জমিগুলোয় আলু চাষের আধার করে তুলেছেন বছরের পর বছর জুড়ে। কিছু লাভের আশায় প্রতি মৌসুমে এখানে প্রায় 35,000 হেক্টরে আলু চাষ করেন কৃষক। গেল বছর আলুর উৎপাদন ছিল বাম্পার। তবে বাজারে আলুর দাম কমার পাশাপাশি হিমাগারের বর্ধিত ভাড়া কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাজারে আলুর ন্যায্য দাম থাকলেও কৃষকরা থাকেন লোকসানে। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশায় দিন পার করছেন অনেকে। বীজের দাম, জমির খরচ, সার, বীজ দিয়ে প্রায় বিঘাতে প্রায় 60 থেকে 65,000 টাকা বিঘা খরচ পড়েছে এবং পলিস্টোর 6 টাকা কেজি ভাড়া দিয়ে অনেক খরচ। এই এখন বিক্রি টাইমে 1 কেজি আলু 10.5 টাকা থেকে 11 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাতে আমরা অনেক লস হচ্ছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি এবং হিমাগারের ভাড়াসহ প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে 30 থেকে 32 টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে অর্ধেকেরও কম দামে। আলু বিক্রি করে লোকসানে পড়ায় নতুন করে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। তাতে এবছর কমতে পারে আলুর উৎপাদন। আলুতে যে পরিমাণ আমাদের লস হয়েছে, আমাদের আগামীতে আলু লাগানোর কোনো সম্ভাবনা নাই। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আলুতে। আলুর উৎপাদন খরচ করেছে 31 থেকে 32 টাকা। সেই জায়গায় এবার আমরা লোন করে আলু করে আমরা ক্যাশটা তো দূরের কথা, আমরা যেটা পুঁজি খরচ করেছি সেই কোন টাকাই আমরা পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে বাজারে চাহিদার তুলনায় আলুর সরবরাহ বেশি বলে দাম কমে গেছে। আবহাওয়া অনুকূল সব কিছু এবং এগ্রিকালচারাল ইনপুট যেগুলো আছে সঠিক সময় ব্যবহার করার কারণে যে রাজশাহীতে গত বছর আলুর বাম্পার ফলন হয়েছিল, কিন্তু বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার কারণে হয়তো বা দামের একটু কম বেশি হয়ে থাকতে পারে। লোকসান কমাতে আগামীতে আলুর বিকল্প হিসেবে রবি শস্য অর্থাৎ সরিষা ও গম চাষের পরামর্শ কৃষি বিভাগের। অন্যদিকে কৃষি পণ্যের পরিকল্পিত উৎপাদনের পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সরকারিভাবে অধিক উৎপাদিত পণ্য থেকে বিকল্প পণ্য উৎপাদনের কথাও বলছেন তারা। চাহিদা মোতাবেক তারা আলুর চাষ করবে, এটা আমার ধারণা। আর যারা আলুর চাষ কিছুটা হলেও কম করবে তারা বিকল্প শস্যে যেতে পারে। যেমন ধরেন আমাদের দেশে যে তেল, তার 90% বিদেশ থেকে আমদানি করা হয়, তো সেখানে তারা সরিষা উৎপাদন করতে পারে। এছাড়া গম, আমাদের প্রায় 80 থেকে 75 থেকে 80% গম বিদেশ থেকে আমদানি করা হয়, সেক্ষেত্রে তারা গমের দিকেও যেতে পারে। আলু চাষিদেরকে এই বিষয়ে খোঁজ খবর, যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নিতে হবে, তাদেরকে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, প্রয়োজনে তাদেরকে কোল্ড স্টোরেজের সঙ্গে যোগাযোগ রেখেই কিন্তু ব্যাপক পরিমাণ আলু চাষের ক্ষেত্রে যারা বড় পর্যায়ে আলু চাষ করবে তাদেরকে আমরা পরামর্শ দেব। সরকারিভাবে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তবে লোকসানের ভারে আগামীতে আলু চাষে আগ্রহ হারাবে এই অঞ্চলের কৃষকেরা। এ অবস্থায় প্রয়োজন সরকারি সুদূরপ্রসারী পরিকল্পনা। মারুফ হাসান, এখন, রাজশাহী।
নওগাঁয় আখ চাষে পরিশ্রম ও খরচ কম এবং ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। একই সাথে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলুসহ বিভিন্ন শাকসবজি চাষ করেও লাভবান তারা। এবছর আবহাওয়া অনুকূলে থাকে আখের ফলনও ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আখ চলে যায় পাশের জেলাগুলোতে। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরিশ্রম ও খরচ কম এবং দাম ভালো পাওয়ায় নওগাঁয় প্রতি বছরই বাড়ছে আখের আবাদ। খরচের প্রায় ৩ গুণ লাভ হওয়ায় কৃষকের কাছেও চাষাবাদে বাড়ছে আগ্রহ। রানীনগর উপজেলার চকমন গ্রামের কৃষক দুলাল আকন খরচ কম ও দাম ভালো পাওয়ায় এবছর ৩ বিঘা জমিতে আখ চাষ করেছেন। প্রতি বিঘায় তার খরচ হয় অন্তত ৩০,০০০ টাকা এবং বিক্রি হয় প্রায় লক্ষাধিক টাকার আখ। খরচ বাদে তার লাভ থাকবে অন্তত ৩ লাখ টাকা। আবার সাথী ফসল হিসেবে বিভিন্ন শাকসবজি চাষ করেও বিঘা প্রতি আয় করেন প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকা। ১ বিঘাতে খরচ হয় ৩০,০০০ টাকা। এর মধ্যে আবার আমরা শাকসবজি দেই। ১ বিঘা মাটির হলো কুশার বিক্রি হয় হলো ১.৫ লাখ টাকা। কৃষক দুলাল হোসেনের মতো অনেকেই আখ চাষ করছেন। কৃষকরা জানান অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকা এবং উচ্চ ফলনশীল জাতের কারণে উৎপাদন ব্যয় কম হচ্ছে। ভালো ফলনের পাশাপাশি বাজারে চাহিদা বেশি থাকায় আখ বিক্রি করে ভালো দাম পাচ্ছেন কৃষক। রোগবালা গত বছরে সে বছর কম আছে, তারপরেও হাটে নিয়ে গেলে মানে খরিদার কাটা যাচ্ছে। রোগবালায় ভিঙ্গার আছে, ভাইরাস আছে। কুশার একটা চেপে খাওয়া যায়, আবার ওই রস করেও খাওয়া যায়। 1 বিঘা জমি ৭০,০০০ টাকাতে কিনে নিছি। এখানে আমাদের টাকা উঠে গেছে, আজকে বেশি উঠে যাবে। অন্য ফসলের কুশার আবারটা ভালো হয়, এই জন্য আমরা করি। উঁচা মাটি আলু লাগাই, রসুন, পেঁয়াজ, হ্যাঁ, ফুলকপি, পাতাকপি, এই ফসলগুলো আমরা একসঙ্গে সাথী ফসল হিসাবে করি। গত বছরের তুলনায় এবছর প্রায় ১৫ হেক্টর বেশি জমিতে আখ চাষ হয়েছে। এছাড়া লাভবান হতে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলুসহ বিভিন্ন শাকসবজি চাষের পরামর্শ দেওয়া হয় বলে জানায় কৃষি বিভাগ। নওগাঁ জেলায় কৃষকদেরকে আমরা সাধারণত শুধুমাত্র আখ করতে সবসময় নিষেধ করি, যে আখের সাথে যেন সাথী ফসল হিসেবে ফসল করতে পারে, তাতে তার পাতের খরচ উঠে আসে এবং পরবর্তীতে আখ বিক্রি করে তারা এটা লাভ হিসেবে থেকে যায়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর ২১৫ হেক্টর জমিতে স্থানীয় ও উন্নত জাতের আখ চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি। এখন নওগাঁ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে চলছে মাছ শিকার। এতে বাজারে বেড়েছে সরবরাহ, যদিও কমেনি দাম। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকায়। বিস্তারিত জানাতে আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন বাজারে মাছের সরবরাহ দরদাম কেমন? হ্যাঁ উজ্জ্বল হাফিজ, আসলে এখন কিন্তু ইলিশ মৌসুম চলছে, তবে এখন বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় মন্থা ওভাবে কিছুটা মাছের বিচরণ কম রয়েছে। সে কারণেই জেলেদের জালে মাছ ধরা কম দিচ্ছে, এমনটি জানিয়েছে এখানকার জেলেরা। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখন যে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে গত ২৫ তারিখ রাত ১২টা ১ মিনিট পর তারা মাছ শিকারে গিয়েছিল বঙ্গোপসাগরে। কিন্তু তারা যে সকল জেলেরা মাছ শিকার করছেন তারা বলছেন যে বড় আকারের মাছের সংখ্যা খুব কম এবং মাঝারি এবং ছোট আকারের মাছের সংখ্যাই বেশি, এমনটি জানিয়েছেন জেলেরা। তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে আজ 1 কেজি ওজনের যে ইলিশ, অপ্রতুল যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০০ থেকে ২৪০০ টাকা পর্যন্ত। এছাড়া যে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা প্রতি কেজি। এছাড়া যে ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের যে ইলিশ, তা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০০ টাকা। এছাড়া যে ছোট আকারের যে ইলিশ, ৪০০ গ্রাম ওজনের ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা প্রতি কেজি। এছাড়া সামুদ্রিক যে অন্যান্য মাছ রয়েছে, যেমন পোয়া মাছ, প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত প্রকার ভেদে এবং আকার ভেদে। এছাড়া যে গাগরা মাছ রয়েছে, সেই গাগরা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা এবং লইট্টা মাছ বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি এবং রূপচাঁদা বিক্রি হচ্ছে ১৫০০ টাকা প্রতি কেজি। এছাড়া যে অন্য মাছ, সেগুলো বিক্রি হচ্ছে ১৫০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা প্রতি কেজি বেচা বিক্রি হচ্ছে।
আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার যে উপকূলীয় অঞ্চলে যে সকল পাইকার রয়েছে তারা এখানে এসেছেন মাছ ক্রয়ের জন্য, কেননা উপকূলীয় অঞ্চলের সকল হাট বাজারেই কিন্তু ইলিশের চাহিদা রয়েছে। সে কারণেই তারা এসেছেন, কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় দামটা একটু চড়া রয়েছে এমনটি জানিয়েছে এখানকার বিক্রেতা এবং ক্রেতারা। আর জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যারা সমুদ্রে গিয়েছেন কিন্তু তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা দিচ্ছেন না, এবং তারা প্রত্যাশা করছেন এই সামুদ্রিক যে ঘূর্ণিঝড় বা দুর্যোগ সেটি শেষ হয়ে গেলে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা দেবে এবং ইলিশের দামটাও কমবে, এমনটি প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল হাফিজ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রকাশ্যে গুলি চালানোয় নগরীর ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া যায়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের 4 আগস্টে নগরীর সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মোহাম্মদ হাসান নামের 2 আন্দোলনকারী। সে সময় প্রকাশ্যে গুলিবর্ষণ করেন মোস্তফা কামাল। আইন শৃঙ্খলাকারী রক্ষা বাহিনী যেটা হলো যে গ্লক পিস্তল যেটা আছে এটা আমরা ব্যবহার করে থাকি, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনী এগুলো আমরা ব্যবহার করে থাকি। সেটার এমুনিশন আমরা কিছু পেয়েছি এবং আমরা এখানে পেয়েছি শর্ট গানের কিছু, আমরা হলো যে পিলেট আমরা পেয়েছি, এই যে পেয়েছি আমরা হলো গ্লক পিস্তলের কিছু আমরা এমুনিশন পেয়েছি, 7.62 যেটা স্মল আর্মস সেটার আমরা এমুনিশন পেয়েছি, একাধিক এমুনিশন পেয়েছি। বরগুনায় এখনও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিন 30 থেকে 50 জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন জেলার বিভিন্ন হাসপাতালে। আইসিইউ না থাকায় ভোগান্তি বাড়ছে রোগীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন। সুজন, জানাবেন হাসপাতালে বর্তমানে রোগীদের চাপ কেমন, আর ডেঙ্গু রোগীর সংখ্যা কেন কমছে না, চিকিৎসকরা কি বলছেন? উজ্জ্বল, আমি রয়েছি বরগুনা সদর হাসপাতালে এবং আপনি জানেন যে সারা দেশের মধ্যে বরগুনা মূলত ডেঙ্গুর জন্য রেড জোন, এবং এখানে যারা রোগীরা রয়েছেন তারা বলছেন যে বরগুনায় এখনো কোনোভাবেই আসলে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন যে ব্যক্তি যে সচেতনতা সেটিও আসলে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে আপনি জানেন যে এর সৃষ্টি করেছে মূলত আপনি জানেন যে বর্ষার যে পানি, বৃষ্টির পানি ডেঙ্গুর লার্ভা তৈরির একটি অন্যতম একটি উৎস, যার কারণে এই বৃষ্টিটি একটি অন্যতম একটি আতঙ্কের কারণ। এবং বরগুনা সিভিল সার্জন অফিস থেকে সর্বশেষ যে তথ্যটি জানানো হয়েছে তাতে গত 24 ঘন্টায় 37 জন নতুনভাবে রোগী শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত বরগুনা জেলায় 8748 জন রোগী সাধারণ মানুষ যারা তারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং বেসরকারিভাবে এই মৃত্যুর সংখ্যা এই জেলায় মূলত 59 জন এবং সরকারি হিসেবে 15 জন মৃত্যু হয়েছে। এই বিষয়টিও আসলে জানিয়েছেন। এবং বরগুনা জেলায় মোট 6টি যে হাসপাতাল রয়েছে সেখানে এখনো বর্তমানে 109 জন রোগী ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে এই বরগুনা হাসপাতাল 250,000 একটি হাসপাতাল। মূলত এখানে লোকবল এবং ওষুধ সেটি কিন্তু আগের যে 100 শয্যা হাসপাতাল ছিল সেটিরই এখানে। এবং এখানে যারা রোগী রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হচ্ছে, তারা বলছেন যে এখানে আইসিইউ এবং সিসিউর একটি বড় সংকট রয়েছে, যেটির কারণে এখানে যারা আক্রান্ত হয়, বিশেষ করে বেশি যারা আক্রান্ত হয় তাদের একটি বড় সমস্যা করতে হয়, কারণ এখানে এর কাছাকাছি চিকিৎসা যে বড় চিকিৎসালয় সেটি বরিশালে থাকায় এবং এখান থেকে যে দূরত্ব, বিশেষ করে বরগুনার যে আমতলী তালতলী সেটি কিন্তু বরগুনা থেকেও বিচ্ছিন্ন একটি দ্বীপের মধ্যে তারা রয়েছেন। বিচ্ছিন্ন বরগুনার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকন।
গরমে জ্বলন্ত পিচ ঢালা সড়কে এখন ছায়ার দোলা, শিশির ভেজা সকালে ফুলের সৌরভে ভরপুর। কুষ্টিয়া শহরের প্রধান সড়কের ডিভাইডার জুড়ে ফুটেছে কৃষ্ণচূড়া, রঙ্গন, টগর সহ নানা রঙের ফুল। রাস্তার দুপাশের কংক্রিটের ধূসরতা ভেঙে এই ফুল আর সবুজ মিলে যেন গড়ে উঠেছে এক নতুন কুষ্টিয়া, যেখানে বাতাসে মিশে আছে প্রকৃতির গন্ধ। কুষ্টিয়া থেকে মেজবা উদ্দিন পলাশের তথ্য, আব্দুল আলিমের ছবিতে প্রতিবেদন। শান্ত স্নিগ্ধ এক পরিবেশ, যেখানে ভোরের আলোয় কুয়াশা আর শিশির বিন্দুর আস্তরণ তৈরি করেছে এক মায়াবী প্রকৃতি। দিনের শুরুতে প্রকৃতির এই দৃশ্য নতুনত্বের বার্তা দেয়, যা হেমন্ত ও শীতের আগমনকে জানান দিচ্ছে। চোখ যতদূর যায়, সবুজ প্রকৃতির মোহনীয় রূপে সেজে উঠেছে দক্ষিণের জনপদ কুষ্টিয়া। আগে যেখানে দেখা যেত ভাঙা পাথর আর জমে থাকা ধুলো, এখন সেখানে দুলছে সবুজ পাতা। দৃষ্টিনন্দন এই পরিবর্তনের পেছনে কাজ করছে সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া। সংগঠনটির উদ্যোগে শহরের প্রায় ৮ কিলোমিটার সড়ক ও মহাসড়কের ডিভাইডারে লাগানো হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছ। স্বেচ্ছাসেবীরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচর্যা করছে এসব গাছের। কেউ পানি দিচ্ছেন, কেউ সরাচ্ছেন শুকনো পাতা বা ময়লা। শহরের মানুষেরাও যুক্ত হয়েছেন এই সবুজ অভিযানে। ছোটবেলা থেকে এই সড়কটা দেখছি, ধুলাবালিতে ভরা, কংক্রিটের নিস্তেজ রঙে আঁকা। এখন যখন দেখি সেখানে রাধাচূড়া ফুটেছে, রঙ্গনের পাপড়ি হাওয়ায় দুলছে, মনটা সত্যি ভরে যায়। একসময় ধুলো বালি কংক্রিটের নগরী ছিল, এখন সবুজায়নের ফলে আমাদের মন প্রশান্তিতে ভরে উঠেছে। পাখিরা নতুন করে আবাস খুঁজে পেয়েছে। মানুষ যখন বাচ্চাদের নিয়ে রাস্তা দিয়ে যায়, তখন মানুষের মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। যখন আমরা দেখি রোড ডিভাইডারগুলো ফুলে ভরে ওঠে, সকাল দুপুর আমরা যখন যাই, মনটা ভরে ওঠে প্রশান্তিতে। আর এত সুন্দর চারিদিকে সবুজের আভা, আর এই ফুল রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা প্রতিদিন সকাল 7:30 এবং 6:30 থেকে 7টা এর মধ্যে আমরা আইল্যান্ডে কাজ করে থাকি। আমাদের 2 শিফটে কাজ হয়। সবার উচিত উদ্ভিদ রক্ষা করা, এবং আমাদের একলার পক্ষে তো একটা উদ্ভিদ গড়ে তোলা সম্ভব না। বনাঞ্চল এক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবুজে ঘেরা এই রাস্তা এখন কুষ্টিয়ার এক নতুন প্রতীক হয়ে উঠেছে। শুধু সৌন্দর্য নয়, এর উদ্যোগ জেলাবাসীকে শিখিয়েছে শহর উন্নয়ন মানে কংক্রিট নয়, তাই সবুজের ছোঁয়াও। এটা একেবারে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের এখন পর্যন্ত প্রায় 900 স্বেচ্ছাসেবী আছে। আমরা এটা নিজেদের অর্থায়নে আমরা কাজটা করি। এবং আর গাছের কথা যেটা বললেন, এখানে বেশিরভাগ ফুলের গাছ, সৌন্দর্য বর্ধনকারী গাছ এবং কিছু ফলের গাছও আছে। আমাদের এখানে মোট 8টা বেড আছে। 1 থেকে 7টা পর্যন্ত যে 7টা এখানে যে 7টা বেড, এখানে সবই ফুলের গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী গাছ। আর 8 নম্বর যে বেডটা, সেই বেডে কিছু ফলের গাছ মিক্স করা আছে, কারণ আমরা চাই যে এখানে বিশেষ করে পাখি যেগুলো আশেপাশে থাকবে, তারা যাতে এই আইল্যান্ড থেকেই তাদের খাবারটা সংগ্রহ করতে পারে। এমন উদ্যোগে শুধুমাত্র সৌন্দর্য বাড়েনি, পরিবেশও পাচ্ছে ইতিবাচক প্রভাব। ধুলো কমেছে, বাতাস কিছুটা বিশুদ্ধ হয়েছে, পাখিরাও ফিরেছে গাছে, আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষের মনে। মনোমুগ্ধকর বিনোদনের একটা বড় উপায় হয়েছে, মাধ্যম হয়েছে ডিভাইডারগুলোতে থাকা এই গাছগুলো। কারণ যখন ফুলে ছেয়ে থাকে, তখন কিন্তু এটার সামনে যে কেউ দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে। সবুজ যখন এই ফুলে ফুলে সৌন্দর্যমণ্ডিত হয়, তখন কিন্তু মনের ভেতর থেকে ভালো লাগাটা তৈরি হয়ে যায়। পথচারীদের চোখে এখন কেবল গন্তব্য নয়, আছে প্রশান্তিও। আর যারা এই কাজ করছে, তাদের বিশ্বাস সব মানুষ এগিয়ে আসলে কংক্রিটের মাঝেও দেশ ভরে উঠবে সবুজে। এখন কুষ্টিয়া। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এক রাতের হামলায় হত্যা করা হয়েছে 20 জন ফিলিস্তিনিকে, আহত অর্ধশত। নেতানিয়াহুর ঘোষণার পরে নতুন করে গাজা সিটি, খান ইউনিস ও রাফা অঞ্চলে একযোগে হামলা চালায় ইসরায়েলি সেনারা। গেল 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর এটি সবচেয়ে বড় হামলা। তবে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজাবাসীর ভাগ্য যেন আর ফিরবে না। শান্তির দূত বলে নিজেকে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতির আভাস পেয়েছিল
ফিলিস্তিনিরা। গেল 10 অক্টোবর জিম্মিদের ফেরত দেওয়া সহ ট্রাম্পের 20টি প্রস্তাব নিয়ে কার্যকর হয় যুদ্ধবিরতি। তবে যুদ্ধবন্ধের দাবি করা হলেও হামলা অব্যাহত রাখে ইসরায়েলিরা। হামাস ও ইসরায়েল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে শুরু থেকেই। চুক্তি অনুযায়ী সোমবার এক জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। ইসরায়েলের অভিযোগ, এই মরদেহটি ইসরায়েলি জিম্মির নয়। হামাসের কাছে এখনও 13 জন জিম্মির মরদেহ আছে। অন্যদিকে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ভাঙায় জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করেছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। এমন অবস্থায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় হামলা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এরপরই একযোগে গাজা সিটি, খান ইউনিস ও রাফা অঞ্চলে গুলিবর্ষণের পাশাপাশি ক্ষেপণাস্ত্র, বোমা ও বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। যুদ্ধবিরতি কার্যকরের পর এটি এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় হামলা। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালগুলোও। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে ছোটখাটো সংঘর্ষ হওয়াটা খুব স্বাভাবিক। এপি জানিয়েছে, গাজায় সবশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে অবহিত করেছিল ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব। ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যটি। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, গত সন্ধ্যায় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে। এতে রাজ্য জুড়ে তীব্র বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখা দেয়। এ সময় কোনাসীমা জেলায় গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হন। তবে মন্থার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি জমির। রাজ্যটির প্রায় 1.5 লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রচুর বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে অন্ধ্রপ্রদেশ অতিক্রম করেছে। এখন সেটি ভারতের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মন্থার প্রভাবে প্রতিবেশী ওড়িশা রাজ্যেও ব্যাপক বৃষ্টিপাত চলছে। এদিকে ক্যারিবিয়ান অঞ্চলে ইতিহাসের অন্যতম ভয়াবহ হারিকেন মেলিসার আঘাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ঘন্টায় 295 কিলোমিটার বেগে ক্যাটাগরি 5 মাত্রার হারিকেনটি জ্যামাইকা উপকূলে আঘাত হানে। এরপর সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি 3 মাত্রায় রূপ নিয়ে জ্যামাইকার উত্তর উপকূল থেকে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। হারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকা সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে 30 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেলিসার আঘাতে জ্যামাইকায় 3 জন, হাইতিতে 3 জন এবং ডোমিনিকান রিপাবলিকানে 1 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে পুলিশের অভিযানে অপরাধ চক্রের 64 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ সময় উদ্ধার করা হয় প্রায় অর্ধশত অবৈধ অস্ত্র। আগামী 10 থেকে 21 নভেম্বর পর্যন্ত রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হবে শীর্ষ জলবায়ু সম্মেলন COP30। সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 2500 সদস্য অভিযানে অংশ নেয়। শহরের গভর্নর জানান, অভিযানে অবৈধ অস্ত্রের পাশাপাশি জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। রিও ডি জেনেরিওর ইতিহাসে সবচেয়ে বড় অভিযান এটি। 2016 সালের অলিম্পিক, 2024 সালের G20 ও ব্রিক্সের মতো বড় বড় সম্মেলনের আগেও রিও ডি জেনেরিওতে অপরাধ গোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করেছিল শহর কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর এবং ব্যাকটেরিয়াপূর্ণ পুলের পানি, রান্নাঘরে খোলা খাবারে বসছে মাছি। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এখন টিভির ক্যামেরায় ধরা পড়ল এমন নানা অসঙ্গতি। এতে শারীরিক জটিলতার শিকারও হচ্ছেন কয়েকজন সাঁতারু। এই অবস্থায় দুটো বর্ষিক আসর সামনে থাকলেও অনেকটা বাধ্য হয়েই সাঁতারুদের ছুটিতে পাঠিয়ে দিয়েছেন কোচ। তবে ফেডারেশন বলছে উন্নতির চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আহমেদ। মিরপুরের হোম অফ ক্রিকেটের পাশেই দেশের সাঁতারের প্রধান কেন্দ্র। তবে 2 আন্তর্জাতিক আসরের আগে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুনশান নীরবতা। যে পুলে থাকার কথা ছিল সাঁতারুদের প্রস্তুতি, সেখানে কেবলই শূন্যতা।
জানানো হয়েছিল জাতীয় সাঁতারের পর ছুটিতে আছেন সাঁতারুরা, তবে মিশরীয় কোচ সাইদ ম্যাকডির সঙ্গে আলাপে উঠে এলো ভিন্ন তথ্য। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ জানালেন সুইমিং পুলের অস্বাস্থ্যকর পানির কারণে বাধ্য হয়ে ছুটিতে পাঠিয়েছেন সাঁতারুদের, জানিয়ে সন্তুষ্ট নন তিনিও। The main problem over here, the water is not clean, and the quality of products we're using over here is not as expected, and this led the water to this issue. And the bacteria way improved, and you can see this color. So I'm afraid of my swimmers to affect their health. সাঁতারের দুই দেশি কোচও জানালেন পানি নিয়ে সমস্যার কথা। ট্যালেন্ট হান্ট কিংবা জাতীয় সাঁতারের পর পুলের এই অস্বাস্থ্যকর পানির কারণে সাঁতারুরা ভুগছেন নানা শারীরিক জটিলতায়। এইচপি এবং ক্লোরিন পয়েন্টগুলো লেভেলে থাকতে হবে। কোনো সময় দেখা যাচ্ছে এইচপি হাই আছে, ক্লোরিন নাই, তখন দেখা যাচ্ছে কি যে কানের সমস্যা, স্কিনের সমস্যা হয়ে যায়। টপ লেভেল থেকে শুরু করে একদম লো লেভেল প্রত্যেকটা অ্যাথলেটের হচ্ছে কানে প্রবলেম হয়েছে সবার, যেটা আসলে আমাদের জন্য তো ক্ষতিকর, কারণ ওরা তো আমাদেরই বাচ্চা। ধরেন আমাদেরকে ট্রেন করতেছি, প্লাস এই হাতে ঘা হওয়া, হাতে পায়ে ঘা হওয়া, গায়ে চুলকানি হওয়া, আমরা অলরেডি ফেডারেশনকে জানাইছি। এখন টেলিভিশনের সঙ্গে আলাপে সাইদ ম্যাকডি কথা বলেছেন সাঁতারুদের খাবারের মান নিয়েও। ক্যামেরা নিয়ে রান্নাঘরে গিয়ে পাওয়া গেল সত্যতা। খোলা খাবারের ওপর মাছির আনাগোনা, রান্নাঘরের নোংরা পরিবেশ অ্যাথলেটদের জন্য এক প্রকার হুমকিই বটে। We are doing our best to increase the swimmer meals and quality of food, because of if we don't have this quality, it's going to affect our program and our process as well. তবে সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নিবেদিতা দাস শোনালেন আশার কথা। দ্রুতই পুলে নতুন পানির আশ্বাস দিয়েছেন, সেই সঙ্গে খাবার সংক্রান্ত অভিযোগেরও জবাব দিলেন তিনি। টেকনিক্যাল পার্সন আছে, সে হচ্ছে গিয়ে এই বিষয়টা দেখতেছে। আমাদের অ্যাকচুয়ালি যে পুরাতন ছিল সে ছিল না আর কি, মানে তার পরিবর্তে অন্য একজন দায়িত্বে ছিল। মূলত প্রবলেমটা এখানেই হয়তোবা হয়েছে আমরা ধারণা করছি। আমরা একটা মনিটরিং টিম করেছি এবং প্রতিদিনই আমাদের সেই মনিটরিং টিমে আমরা খাবারটাকে, সেই টিমে আমিও আছি, আমরা খাবারটাকে পর্যবেক্ষণ করছি। পানি গরমের ব্যবস্থা থেকেও অকার্যকর সুইমিং পুলে অস্বাস্থ্যকর পানি। এত কিছুর পরেও সবশেষ ক্যাম্পে ভেঙেছে 23 জাতীয় রেকর্ড। বিদেশি কোচ সাইদ ম্যাকডির দাবি উন্নতি আসছে সাঁতারুদের, তবে অস্বাস্থ্যকর পানি আর নিম্নমানের খাবার সাঁতারু আর পদকের মাঝে যে ব্যবধান গড়ে দিচ্ছে সেটাই এখন দুশ্চিন্তার কারণ। জুবায়ের আহমেদ, এখন ঢাকা। শেষ করবো এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। অংশ নিয়েছেন বিএনপি পক্ষের আইনজীবী। রাজধানীর জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি। দীর্ঘদিনেও সমাধান না মেলায় সেবা সংস্থাগুলোকে দুষছে এলাকাবাসী। দক্ষতার অভাবে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার। বন্ধ হচ্ছে শ্রমিক ভিসা। কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে গাজায় ফের ইসরায়েলি হামলা। এক রাতে নিহত 20 ফিলিস্তিনি, আহত অর্ধশত। অস্বাস্থ্যকর পুলের পানি, রান্নাঘরে খাবারে মাছি। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে নানা অসঙ্গতি। অনুশীলন ফেলে সাঁতারুদের ছুটি। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।